মস্ত নীল আকাশটা হলদেটে বর্ণ ধারণ করেছে আজ। মেঘেরা বিদায় জানিয়েছে তাকে। অনেকক্ষণ আকাশের বিশাল বুকটার মাঝেই ডানা মেলে উড়ছে কিছু পাখি। সর্বোচ্চ অবস্থানে রয়েছে চিল। মাটির তৈরি ছোট্ট চায়ের কাপ থেকে ধোঁয়া বের হচ্ছে। ব্যস্ত নগরী নিস্তব্ধতম প্রহরে চঞ্চল এক নাম না জানা প্রতিমা নিশ্চিন্তে বসে আছে স্টলে। পরনে মিষ্টি রঙের কামিজ, তার ওপর শুভ্র এপ্রন, মুখে হালকা নীল বর্ণের মাস্ক। ক্লান্ত চোখজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশের প্রকৃতি পর্যবেক্ষণ করছে। গোধূলির আলোয় ছেয়ে থাকা প্রান্তর, তাতে ছোট বাচ্চাদের হুড়োহুড়ি করে ফুটবল খেলা। সবটাই দারুণ উৎসাহে উপভোগ করছে সে। নিত্য ছোট্ট করে শ্বাস ফেলে চায়ের কাপটা হাতে নিল, এদিক ওদিক সচেতন চোখে তাকিয়ে মাস্কটা খুলে চুমুক বসাল। স্বাদ আগের মতোই, তবু ভিন্ন রকম লাগছে খুব। ভাবখানা এমন যেন কিছু একটা নেই। নিত্য মুখ ফুলিয়ে চায়ের কাপটা পাশে রাখল। ভীষণ বিদঘুটে অনুভূতিতে পিষ্ট হচ্ছে মন। কোনো কিছুতেই ভালো লাগাটা তৈরি হতে পারছে না, কিংবা কোনো শূন্যতায় দগ্ধ সে। নিত্য ব্যাগ থেকে ফোনটা বের করে অডিও ফাইল থেকে একটা গান সিলেক্ট করল। কানে হেডফোন গুজে আবারও চায়ে চুমুক বসাল। রাতের পর হবে সকাল। চাঁদের ঠোঁট ছোবে কপাল। নিত্য তৎক্ষণাৎ কেঁপে উঠে নড়েচড়ে বসল। এ কি দেখল সে? গানটা অনুভব করবার সময় অগ্নির মুখ কেন ভাসল চোখে? আর এই অদ্ভুত অনুভূতি। অগ্নির মুখটায় কি এমন আছে যার কল্পনায় নিজ থেকেই ভেসে উঠছে বারংবার এবং মুহূর্তেই অস্থিরতা বাড়িয়ে চলেছে তার? এমন হাজারো কৌতূহল নিয়ে জিহ্ব দিয়ে ঠোঁট ভেজাল নিত্য। অগ্নির কণ্ঠ, তার কথা বলা, পলকহীন তাকিয়ে থাকা সবকিছুই ভয়ানকভাবে মিস করছে সে। মনের কোথাও না কোথাও নিজের জায়গাটা মাপছে অগ্নি। জোর করে হলেও ছিনিয়ে নিতে চাইছে হৃদয়খানি। আচ্ছা, নিত্যর কি একটাবার কল করে খোঁজ নেওয়া উচিত? কিন্তু যদি বিরক্ত হয় ছেলেটা? অথবা আগ বাড়িয়ে নক করাই যদি অন্যরকম ভাবে তাকে? নিত্য কনফিউশনে ভুগতে ভুগতে ফোনবুক থেকে নম্বরটা বের করল অগ্নির। সেদিন আলাপ আলোচনা শেষে একে অপরের নম্বর কালেক্ট করে রাখা হলেও আজ পর্যন্ত আগ বাড়িয়ে খোঁজ নেওয়া হয়নি কারো। আচ্ছা, ছেলেটা এত নিরামিষ টাইপ কেন? একটাবার কি কল করে খোঁজ নেওয়া যেত না? হঠাৎ চমকে দিয়ে মুচকি হাসা যেত না? নাকি সেও নিত্যর মতোই অপেক্ষার প্রহর গুনছিল? বিপরীত মানুষটার থেকে পাওয়া প্রথম আহ্বান সেও কি চাইছিল? ২ নম্বর ভাবনাতে সায় দিয়ে ডায়াল করতে গিয়েও থেমে গেল নিত্য। একটা মেয়ে হিসেবে আগ বাড়িয়ে কোনো ছেলেকে কল করাটা ঠিক কতটা যুক্তিসঙ্গত? লজ্জাশমের মাথা খাওয়া হয়ে যাচ্ছে না তো? নিত্য ভেবে পায় না। বেঞ্চে রাখা পেপারের টুকরোগুলো আনমনেই হাতে তুলে নিয়ে অন্যমনস্ক ভঙ্গিমায় তাকায়। তাতে মোটা মোটা করে লেখা শিরোনাম, নারী পুরুষ সমান অধিকার আইন বাস্তবায়ন প্রকল্পে বিশ্ব। মুহূর্তেই চোখ দুটো চিকচিক করে উঠে নিত্যর। কিসের লজ্জা আর কিসেরই বা শরম? উচ্ছন্নে যাক সবকিছু। এই মুহূর্তে অগ্নির কণ্ঠ না শুনতে পেলে তৃষ্ণা মিটবে না তার। সারারাত ছটফট করে কাটাতে হবে। ঘুমেরা ধরা দেবে না আর। রুশো প্রাণ বাজি রেখে দৌড়চ্ছিল। যে করেই হোক ভাইয়ের হাতে ধরা দেওয়া যাবে না তার। নয়তো নিজের নাদুসনুদুস নাকটা নির্ঘাত কেটে ঝোল বানিয়ে খাবে সে। অগ্নিও ছিল নাছোড়বান্দা। রুশোকে উদাম মার্কা কেলানি দিতে না পারা পর্যন্ত পেটের ভাত হজম হওয়া শুধু মুশকিলই নয়, অসম্ভব প্রায় হয়ে দাঁড়িয়েছিল তার। রুশোর পেছনে লাগামহীন ধাওয়া করার মুহূর্তে হঠাৎ তীব্র শব্দে বেজে উঠল ফোন। অগ্নি আচমকাই সামনে না তাকিয়ে ব্রেক মারতে ধরল। অসাবধানতার বশে যারার সাথে ধাক্কা লেগে গেল তার।
যারা আউচ বলে মৃদু স্বরে চেঁচাল। ব্যালেন্স সামলাতে না পেরে পড়ে যেতে নিতেই এক হাতে তৎক্ষণাৎ তার কোমর জড়িয়ে ধরল অগ্নি। যারা ভয় কুকড়ে চোখমুখ খিচে বন্ধ করে রেখেছিল। নিশ্চিত অ্যাক্সিডেন্টে মানসম্মান খোয়াবার বদলে কারো বাহুডোরে আবদ্ধ হয়েছে বুঝতেই বিস্ময় চোখ মেলে তাকাল। অগ্নির ভয়ার্ত দৃষ্টি। চটজলদি যারাকে ধরে সোজা করে দাঁড় করাল সে। দুঃখিত গলায় বলল, আম এক্সট্রিমলি সরি মিস, আপনি ঠিক আছেন তো? যারা অপলক চেয়ে রইল বিনিময়ে। কণ্ঠস্বর বড্ড পরিচিত ঠেকেছে কানে। মনে করবার চেষ্টা খুব বেশি চালাতে হল না। এই তো সেই ছেলেটা যে কিনা রাত্রির ফোনে কল দিয়ে কথা শুনিয়েছিল তাকে। যারা বেশিরভাগ সময়টাই কেবিনে মুখ ফুলিয়ে থেকে কাটিয়েছে। কে কখন এলো এত খোঁজ খবর রাখবার মতো সেন্টিমেন্টে ছিল না সে। অগ্নি অবাক চোখে প্রশ্ন ছুড়ল ফের, এক্সকিউজ মি, হ্যালো? যারা ভরকে গিয়ে চোখ নামিয়ে নিল। বলল, ইটস ওকে, আমি ঠিক আছি। বাই দ্য ওয়ে আপনি কে? অগ্নি মৃদু হেসে ভরাট গলায় বলল, হা, আমায় চেনেন না আপনি? নো ম্যাটার, নাও চিনতে পারেন। বাট আমি আপনাকে বেশ ভালো করে চিনি। আমি আপনার উডবি হাজবেন্ডের বেস্ট ফ্রেন্ড অগ্নি। আই হোপ এবার চিনতে পেরেছেন। যারা অবাক হওয়ার ভঙ্গিমায় কিছু একটা মনে করবার চেষ্টা চালাল। আরে হ্যাঁ, এবার মনে পড়েছে, অগ্নি নামটা নিবিড়ের মুখেই সর্বপ্রথম শুনেছিল সে। খুব বেশি কথা হয়নি তাকে নিয়ে, যদিও যেহেতু নিবিড় অপ্রয়োজনীয় কথা খুবই কম বলে থাকে। ও হাই সি, আপনিই তবে অগ্নি। নিবিড় বলেছিল আপনার ব্যাপারে। অগ্নি স্মিত হেসে মাথা নাড়াল। বলল, আরও একভাবে চিনবেন, এই বনে নিবিড়ের সাথে যে মেয়েটা হারিয়ে গিয়েছিল। আমি তার ভাই। যারার কপালে বিরক্তির ভাঁজ পড়ল মুহূর্তেই। তবু নিজেকে স্বাভাবিক রাখবার চেষ্টা চালিয়ে বলল, ওয়েল, নাইস টু মিট ইউ। আপনি আমার বড়, সো আমায় আপনি না বলে তুমি করে বলতে পারেন। তুমি? ওকে, আই উইল, এন্ড সরি ওয়ান্স এগেইন। এ কথা বলেই চটজলদি পাশ কাটিয়ে এগোলো অগ্নি। ততক্ষণে কলটা কেটে গিয়ে পুনরায় বাজতে শুরু করেছে তার। অগ্নি জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বাড়ি থেকে আবার আম্মু আব্বু ফোন করল না তো? ভাবনা পুরোপুরি বদলে গিয়ে অগ্নির বুকটা হঠাৎ করেই ধক করে উঠল। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করতে থাকা WBD নিত্য নামটায় আটকে গেল চোখ। ও মাই গড, নিত্য কল করছে। উত্তেজনায় হাঁটু কাঁপতে শুরু করল অগ্নির। রিসিভ করবে কি করবে না, কথা বলবে কি বলবে না, এই ভাবতেই অস্থিরতা জেকে বসল মাথায়। রুশো মুখ ফুলিয়ে এসে উকিঝুঁকি মারবার চেষ্টা চালাল। গোলগাল চোখে দুষ্টু হাসি মত্ত মুখে বলল, ও নো, কলিজা কাটা ভাবি ইজ কলিং ইউ ব্রো। অগ্নি ভরকে গিয়ে ছিটকে দাঁড়াল কিছু দূর। ফোনটা যথাসাধ্য আড়াল করবার চেষ্টা চালিয়ে বলল, ওই ব্যাটা, সমস্যা কি তোর? সাহস তো কম না, আবার নিজে থেকে কাছে আইছস? নাকের ওপর দয়ামায়া নাই? রুশো দুহাতে নাক চেপে ধরে বলল, আমার নাকের কথা বাদ দাও ব্রো, আপাতত তোমার হাঁটুর ওপর প্রচণ্ড রকম দয়া লাগছে আমার। অগ্নি বিরক্ত হয়ে চোখ রাঙাল। রুশোর থেকে পিছু ছাড়িয়ে ফাঁকা জায়গা দেখে দাঁড়াল। তৃতীয়বারের মতো কল বাজার মাঝপথে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, আপনি যার কলটি রিসিভ করছেন তিনি এই মুহূর্তে ব্যস্ত আছেন, অনুগ্রহ করে কিছুক্ষণ পর রিসিভ করুন। বিনিময়ে কি বলা উচিত তা খুঁজার তাগিদে বড্ড বেগ পেতে হল অগ্নিকে। ইসস,
কি লজ্জা! মেয়েটা এতদিন পর নিজ থেকে কল করল, অথচ অগ্নির রিসিভ করার মতো পরিস্থিতিই হাতে ছিল না। হাউ রিডিকিউলাস! ভাইয়া, কার সাথে কথা বলছিস? আম্মু। দে দে, আমাকে দে, আমি একটু কথা বলি। অগ্নির ভাইয়া হঠাৎ করেই ভূত দেখার মতো চমকে উঠল। লাফিয়ে উঠায় হাত থেকে ফোনটা ধারাম করে ফ্লোরে পড়ল তার। আমি ভ্যাবাচ্যাকা খেয়ে অসহায় দৃষ্টি নিক্ষেপ করলাম ফোনটায়। মনে হল 3 খণ্ডে বিভক্ত অর্ধমৃত ফোনটা হাত পা ছাড়িয়ে বলছে, এই নিয়ে আমার 3টে ভাই মরছে তোর এই উল্লুক ভাইয়ের হাতে। আমি মরে গেলে অভিশাপ দিয়ে যাব, যাতে আর শুধু নতুন ফোন কেন কোনো বউও কপালে না জুটে তার। তৎক্ষণাৎ হেলে তিনি খণ্ড ফোনটাকে 1 খণ্ড বানিয়ে ভাইয়ার সরু চোখে তাকালাম আমি। ঝাঝালো গলায় বললাম, ভাইয়া, তোর এসব আহাম্মক মার্কা কাজকর্মের জন্য আমি আমার ভাবির মুখ দেখতে না পারলে খবর আছে কিন্তু। ভয়ার্ত চোখে তাকালো ভাইয়া। হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিয়ে বলল, ভাবি মানে? কিসের ভাবি? কি লসব বলতেছিস তুই? কোমরে দুহাত রেখে কপাল ভাঁজখানা আরো খানিকটা দৃঢ় করে তাকালাম আমি। কঠিন গলায় বলল, ব্যাপার স্যাপার কি বলতো তোর? আমি তো ফোনের দেওয়া অভিশাপের কথা ভেবে ভবিষ্যৎ অনিশ্চিত ভাবির কথা তুললাম। তা তোর হাবভাব এমন চোরের মতো কেন? কিছু লুকোচ্ছিস আমার থেকে? অগ্নি ভাইয়া কপট রাগ দেখিয়ে কথাটা সম্পূর্ণ এড়িয়ে যাবার তাগিদে বলল, বড্ড পেকে যাচ্ছিস তুই অনু, বাসায় চল শুধু। আম্মুকে বললে বাদামওয়ালার সাথে বিয়ে দিয়ে দিব। 2 ভাইবোনের মাঝে ঝগড়াঝাটি চলল বেশ কিছুক্ষণ। ফোনের ওপাশে থাকা অভিমানী মেয়েটা ততক্ষণে ক্ষিপ্ত হয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরেছে। কেমন ছেলে অগ্নি! অভিমান করে বলা কথাটা এভাবে সিরিয়াসলি নিয়ে লাইন কেটে দিল কিভাবে? হাউ রুড! নিত্য প্রতিজ্ঞা করল, আগ বাড়িয়ে আর কখনোই কল করবে না সেই ঠিকানায়। এ যে এর সঙ্গে দেখা হওয়া না হওয়ায় কিচ্ছু যায় আসে না তার। গানের গলা পছন্দ তো তাতেই সীমাবদ্ধ থাকবে, এ যে এবং তার ভাই অগ্নি। কারো সাথেই যোগাযোগ করার চেষ্টা করবে না নিত্য। কখনোই না। শিপ চলছে নিজের সর্বোচ্চ গতিতে। দ্রুত ফিরতে হবে জেলখানা ঘাট। সেখান থেকে খুলনা স্টেশন হয়ে সোজা রাজশাহী। টিকিট বুক করে রাখা হয়েছে, ট্যুরের সব অ্যারেঞ্জমেন্ট সারবার সময়েই। মাঝপথে যদিও দুর্ঘটনা ঘটেছে কিছু, যার দরুন ট্যুরে সুন্দরবন ঠিকমতো ভ্রমণ করবার বদলে মুখ কালো করেই ফিরতে হচ্ছে সকলকে। নিবিড় ভাইয়া দায়ভার নিতে চেয়েছিলেন অবশ্য, প্যাকেজ 2 রাতনিক দিন হলেও বাড়াতে চেয়েছিলেন স্টুডেন্টদের মন খারাপ ভাবখানা দূর করতে। কিন্তু বাদ সেজেছে তারা নিজেরাই। এমন ভয়ানক গুম হয়ে যাবার নিউজ শুনে সকলের ট্যুরের আনন্দ মাটিত হয়েছে, তার উপর প্রত্যেকের গার্ডিয়ান ফোন করে জানিয়েছেন দ্রুত বাড়ি ফিরতে। মায়ের খালি কোল নিয়ে শত শত চিন্তার ছড়াছড়ি। এত বিব্রতকর পরিবেশ নিয়ে আর যাই হোক স্বাচ্ছন্দ্যে ভ্রমণ সম্ভব নয়। এই শিপের শেষ খাবার গ্রিল, চিংড়ি মাছের বড়া, কাবাব, সাথে আরও কিছু ফুড আইটেম নিয়ে করা হয়েছে নাস্তার ব্যবস্থা। গোল টেবিল ঘিরে বসে আছি আমরা। আমার দুদিকে 2 ভাই, অগ্নি ভাইয়ার পাশে ফের বসেছেন সাদা বিলাই। অগত্যাই রুশো ভাইয়ার পাশে বসতে হয়েছে রাত্রিকে। জরিনা খালা দূরে টেবিলে বসে ফোন স্ক্রুল করছে, নিবিড় ভাইয়া ডেকেছেন বার কয়েক। তবু বিশেষ লাভ করতে পারেননি। তার একই কথা, আমার সাথে এক টেবিলে বসে খাওয়ার থেকে বিষ খাওয়া ঢের গুণ ভালো। মুখে যদিও বলেনি, তবু আচরণে স্পষ্ট ভীষণ। রুশো ভাইয়া গাল ফুলিয়ে খানিকটা চেপে এলো আমার দিকে। কানে কানে ফিসফিসিয়ে বলল, ছুটকি, ওই লেগ পিসটার নাম কি রে?
আমি বোকার মতো এদিক ওদিক তাকালাম। আশেপাশে চিকেন লেগস ছাড়া আর কিছু নজরে না পড়ায় বললাম, তুমি তোমার ফেভারিট চিকেন লেগ পিসের ভিন্ন নাম রাখো নাকি ভাইয়া? আরে এই লেগ পিস না, ওইদিকে তাকা। লেগের ওপর লেগ উঠিয়ে বসে আছে ওই লেগ পিসটা। রুশো ভাইয়ার কথার আগামাথা কিছু বুঝে উঠতে না পারলেও তার দেখানো দিক বরাবর নজর ফেলতে ভুল হল না। ও মাই আল্লাহ! রুশো ভাইয়া জরিনা খালাকে লেগ পিস নাম দিয়ে বসেছে। এ কথা কানে গেলে ঠিক কেমন রিয়াকশন দেবে মেয়েটা? ভাইয়া, উনার নাম যারা, কোনো লেগ পিস ফেক পিস নয়। রুশো ভাইয়া ফিক করে হেসে ফেলল। গদগদ কণ্ঠে বলল, এত লম্বা লম্বা ঠ্যাং বের করে রাখা এর থেকে বেটার নেইম মাথায় আসলো না রে ছুটকি। এই তুই একবার যাবি? ডেকে আনো এখানে। দেখ কেমন পেঁচার মতো মুখ করে আছে। বিনিময়ে উত্তপ্ত দীর্ঘশ্বাস ফেললাম আমি। কিভাবে বুঝাই যে আমিই তার মুখ প্যাঁচা হবার একমাত্র কারণ? এ কথা শুনলে নিশ্চয় মন খারাপ হবে ভাইয়ার। যার দরুন প্রসঙ্গ এড়াবার জন্য বললাম, নিবিড় ভাইয়ার সাথে রাগারাগি চলে বুঝলে। আসবে না বাদ দাও। এ কথা বলেই কাবাবে কামড় বসালাম আমি। রাত্রি নাক ফুলিয়ে এক পলক তাকালো আমার পানে। পর মুহূর্তে আবারও খাওয়ায় মনোযোগী হল। খাওয়ার মাঝে অগ্নি ভাইয়া বিরস মুখ করে বলল, নিবিড়, তুই ছেলেটা একদম ভালো না বুঝলি। তোরে এত বার বললাম যারার কাছে যেয়ে বসো। রাগ করে আছে বুঝোস না কেন? নিবিড় ভাইয়া চোখ তুলে পর্যন্ত তাকালেন না। আগের মতো স্বাভাবিক ভঙ্গিতে গ্রিলে কামড় বসাতে বসাতে বললেন, আমি দেখেছি, না শুনলে করার কিছু নাই। তোর এত দরদ উপচে পড়লে তুই গিয়ে ডেকে আনো। আমি যেতে পারবো না। অগ্নি ভাইয়া রাগ দেখিয়ে শটান হয়ে দাঁড়াল। বড় বড় ধাপ ফেলে জরিনা খালার কাছাকাছি যেয়ে বলল, হেই যারা, এখানে একা একা কি করছো? কাম, জয়েন আসো। জরিনা খালা প্রায় সাথে সাথেই উঠে দাঁড়াল। ভ্যাবাচ্যাকা খেয়ে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলাম আমরা। তবে নিবিড় ভাইয়া এখনো আগের মতোই, যেন আশেপাশে তিনি ব্যতীত কোনো ভিন্ন মানুষের অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই কোনো জীবন্ত প্রাণীরও। শুধু যা আছে তা হল এই গ্রিল এবং উনি। অগ্নি ভাইয়াও বেশ চমকাল। যারা আমোদিত গলায় বলল, এভাবে হাসিমুখে কথা বললে না যে কি আর পারি? এত সুন্দর করে কথা বলা আপনার বেস্ট ফ্রেন্ডকে একটু শেখাতে পারেন তো নাকি? অগ্নি ভাইয়া জবাব না দিয়ে ফিক করে হেসে ফেলল। নিজের জায়গায় বসে যারা কেউ বসবার জন্য চেয়ার টেনে বের করল। রুশো ভাইয়া উচ্ছ্বাসিত চোখে তাকাল। হাত নাড়িয়ে মুখ ফসকে বলে বসল, হ্যালো লেগ পিস। এ কথা বলার প্রায় সাথে সাথেই জিহব কেটে বসল রুশো ভাইয়া। যারা গোল গোল চোখ করে ভ্রু কুচকাল। চেঁচিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন বাই লেগ পিস? প্রায় সাথে সাথেই টেবিল জুড়ে পড়ে গেল হাসির রোল। আমি মুখ চেপে হাসছিলাম যদিও। এবার রাত্রিটা কন্ট্রোল হারিয়ে ফেলল অগত্যাই। অগ্নি ভাইয়া দুহাতে মুখ ঢেকে ফেলল। নিবিড় ভাইয়ার রিয়াকশনটা ঠিক বোঝা গেল না। হেলিয়ে রাখা মাথাটা আরও খানিকটা ঝুঁকে পড়ল উনার। জরিনা খালার চোখে একরাশ বিস্ময়। নিজের জটপাকানো মস্তিষ্কে লেগ পিস শব্দটাই ঘুরে ফিরে বেড়াচ্ছে তার। রুশো ভাইয়া পরিস্থিতি সামাল দিতে লম্বা করে দাঁত কেলিয়ে দিল। মুখে বলল, হে হে, লেগ পিস খাচ্ছিলাম তো তাই আর কি স্লিপ কেটে বেরিয়ে গেছে। সরি মিস লেগ পিস। শুকনো গলাটা ভেজাতে মাত্রই মুখে পানি নিয়েছি আমি। পেটে চালান করবার মুহূর্তে আবারও রুশো ভাইয়ার স্লিপ কাটায় মুখ ফসকে পানিগুলো বেরিয়ে গেল আমার।
হাসির রেশটা দমিয়ে রাখা কষ্টসাধ্য থেকে একেবারে অসম্ভব হয়ে পড়ল। হাসতে হাসতে রুশো ভাইয়ার গায়ে ঢলে পড়লাম আমি। জারিনা খালার মুখপানে তাকাবার মতো পরিস্থিতিতে রইলাম না। বর্তমানে নিজেকে সামলাতেই কুলকিনারা খুঁজে পাওয়া দুষ্কর, ওদিকে তাকাবার জো কোথায়? জীবনে এই প্রথম এমন বিশ্রী এবং বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে আমার। চারিদিকে অহরহ মানুষের ছড়াছড়ি, মিডিয়ার লোকেদের হাতে হাতে মাইক্রোফোন, ক্যামেরার ক্লিক ক্লিক শব্দে কানদুটো থেকে ধোঁয়া বের হবার উপক্রম। সেলিব্রিটিদের বুঝি এই লাইটস, ক্যামেরা এসবের মাঝেই বন্দি থেকে চলাফেরা করতে হয়? ক্লান্ত শরীর নিয়ে স্বস্তিতে শ্বাস ফেলার সুযোগটুকুও মিলে না তাদের? এটা একটা জীবন নাকি ফেমযুক্ত কারাগার মাত্র? আজ সন্ধ্যের প্রায় কাছাকাছি সময়ে আড্ডা হাসি তামাশা করবার পর আমরা পৌঁছাই জেলখানা ঘাট। জরিনা খালা চরম খেপা খেপেছিল রুশো ভাইয়ার বলা লেগপিস শব্দের অর্থ বুঝতে পেরে, তবু ভদ্রতার খাতিরে কিছু বলেনি। আমাদের চাপা হাসির ফোয়ারা এড়িয়ে দিব্যি হাসি হাসি মুখ করে থেকেছে। জেলখানা ঘাটে পৌঁছে শিপ থেকে নামবার পূর্ব মুহূর্তে নিবিড় ভাইয়া আগেভাগেই বলে রেখেছিলেন তিনি পেছনে থাকবেন, বাকিরা ঠিকমতো ঘাট ছেড়ে উঠার পরই দেখা দেবেন। কিন্তু ভাবনার চেয়ে বড্ড বেশিই বার বেড়েছে মিডিয়া। প্রফেসরদের প্রথমেই ঘিরে ধরেছে তারা। নিবিড় ভাইয়া বিরক্ত হয়ে সামনে এগিয়েছেন। শত শত প্রশ্নের ছড়াছড়িতে বাকিদের স্ট্রেসে ফেলতে না চেয়ে নিজেই আগ বাড়িয়ে তাদের সকল প্রশ্নের জবাবে মুখরিত করছেন ঠোঁট। স্যার, শুনলাম আপনি নাকি বনে হারিয়ে গিয়েছিলেন। কিভাবে ফিরে এলেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে? স্যার, আপনি তো একটা মেয়েকে খুঁজতে বেরিয়েছিলেন, তবে সেই মেয়েটা কোথায়? আপনারা কি সেদিন দুপুর থেকে রাত অবধি একসাথেই ছিলেন? এমন একটা বনে রাত কাটালেন কিভাবে আপনারা? বন্য প্রাণীদের কবলে পড়েননি? নিবিড় ভাইয়া বেশ স্বাভাবিক ভঙ্গি বজায় রেখেই সবগুলো প্রশ্নের জবাব দিতে চাইছিলেন, কিন্তু মাঝখান থেকে বিরক্তিতে মাথাচাড়া দিয়ে উঠল আমার। অগ্নিরুশো ভাইয়া উল্টো দিকে ফিরে মাথায় হাত রেখে দাঁড়িয়ে আছে। না পারছে ছুটে বেরিয়ে যেতে, আর না পারছে পরিস্থিতির সামাল দিয়ে আমায় ছাড়িয়ে নিয়ে যেতে। হাতে সময় নগণ্য। নিবিড় ভাইয়া যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমায় ক্যামেরার সামনে না আনার। তবু এই ছোট চুল বিশিষ্ট ভদ্র মহিলা ঠিক মুখের সামনে এসে মাইক্রোফোন ধরে ফেলল আমার। ব্যস্ত গলায় প্রশ্ন ছুড়ল, আপনিই তো অনন্যা? এত কড়া সিকিউরিটি থাকা সত্ত্বেও বনে হারিয়ে গেলেন কিভাবে? সাদমান শাহরিয়ার নিবিড়ই বা আপনাকে খুঁজতে একাই বেরিয়ে পড়েন কেন? এবং আপনাকে খুঁজে পেলেনই বা কিভাবে? সিনিয়র জুনিয়রের বাহিরেও কি ভিন্ন কোনো সম্পর্ক আছে আপনাদের মাঝে? ব্যাস হয়ে গেল। সহ্যের সীমা অতিক্রম করে প্রশ্নটা মস্তিষ্কের নিউরনে পৌঁছে বেশ জোরেশোরেই আঘাত করে বসল। চুপ থাকার সময়সীমা যে অতিদ্রুত ফুরিয়ে এলো। এবার কি হবে বাচ্চু? নিবিড় ভাইয়া চমকালেন খানিকটা। ফাঁক পেয়ে দ্রুত এগিয়ে এলেন আমার পানে। তৎক্ষণাৎ উঁচু গলায় বললেন, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা সবে ক্লান্ত হয়ে ফিরছি একটা জায়গা থেকে। বাকিদের প্লিজ স্পেস দিন। আমি তো সব কনফিউশন ক্লিয়ার করবার জন্য আছি। ওদের যেতে দিন। ইটস টু লেট নাও। আরে আরে, যেতে দেবে কেন? নিবিড় ভাই, আপনি আমায় বলতে দিন তো। ওদেরও তো জানা দরকার কিভাবে আপনি হারিয়ে গিয়ে বাঘের পিঠে চড়ে পুরো বন ঘুরে বেরিয়েছি। নিবিড় ভাইয়া গোলগাল চোখ করে তাকালেন। বিশেষ পাত্তা না দিয়ে আমি লাগামহীন শব্দে ঠোঁট বাঁকিয়ে বলেই চললাম, আপনারা সবাই ক্যামেরা আমার দিকে ঘুরান। এই যে আমি হলাম আয়ানা জাহান অনন্যা, ভীষণ সাহসী একটা মেয়ে, বুঝলেন? কিন্তু দুর্ভাগ্যবশত আমার জুতোটা একটু বেশি উড়নচণ্ডী হবার ভান ধরেছিল। সেই জুতোকে পিটিয়ে সোজা করতে যেই ঝুঁকে বসলাম,
অমনি বাকিরা হাওয়া। কি ভয়ানক ব্যাপার স্যাপার ভাবতে পারছেন? ভদ্রমহিলা বেকুব সেজে কপাল কুঁচকাল। উত্তেজিত হয়ে প্রশ্ন ছুড়ল, ম্যাম একটু ক্লিয়ার করে বলুন প্লিজ। উড়নচণ্ডী জুতো, তাকে আবার পেটাতে ঝুঁকেছিলেন। এসবের কোনো মানেই তো বুঝতে পারছি না আমরা। নিবিড় ভাইয়া আগ বাড়িয়ে সামনে এসে দাঁড়ালেন আমার। প্রসঙ্গ বদলাতে চটজলদি বলে উঠলেন, আপনারা ওর কথায় কিছু সিরিয়াসলি নেবেন না। শি ইজ হাস্ট কিডিং। প্লিজ লেট আসো গো। এই নিয়ে প্রয়োজনে আমি নিজেই আপনাদের সাথে মিটিং ফিক্সড করব। নিবিড় ভাইয়াকে পাশ কাটিয়ে আবারও সামনে এলাম আমি। তিনটে মাইক্রোফোন একাই দখল করে বললাম, আপনারা উনার সাথে আলাদা করে কথা বলতেই পারেন। মাগার, আগে আমার কথা শুনুন। জানেন, সুন্দরবনে আমরা বাঘের মুখোমুখি দাঁড়িয়েছিলাম। সে কি হিংস্র তার চাহনি! উফ! ভয় লোম দাঁড়িয়ে যাবার উপক্রম হয়েছিল আমাদের। হোয়াট? আপনারা বাঘের সম্মুখীন হয়েছিলেন? আরে তা না হলে বলছি কি, একদম দেশি, মোটাতাজা খাসা তসতসে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়েছিলাম আমরা। কিন্তু বাঘমামা আমাদের একটা চুল পর্যন্ত বাঁকা করতে পারেননি। কেন জানেন? কেন? কেন আবার? এই আপনাদের ওয়েলনোন সুপারস্টার ওরফে সাদা বিলাইয়ের জন্য। বিড়ালকে বাঘের মাসি বলা হয় একথা তো নিশ্চয় শুনেছেন। কিন্তু নিবিড় ভাইয়া তো মেল ভার্সন। দ্যাটস হোয়াই নিবিড় ভাইয়া হলেন বাঘের মেসো। এখন আপনারাই বলুন, বাঘমামার একটা প্রেস্টিজ আছে না? নিজের মেসোর ওপর কি আক্রমণ করতে পারে সে? এ কথা শোনার পর সকলের চোখ মুখের রং ভয়ার্ত, সাথে কনফিউজিং টাইপ দেখালো। বেকুব সেজে মুখটা গোলগাপ্পা সাইজ বানিয়ে ফেলল তারা। এদিকে নিবিড় ভাইয়ার মাথায় যে রক্ত চড়ে গেছে তাও বেশ বোঝা গেল, যার দরুন দাঁতে দাঁত চেপে চাপা আওয়াজে বললেন, হোয়াট দ্য হেল আর ইউ স্পিকিং? জাস্ট শাট আপ স্টুপিড। আর চোখে এক পলক নিবিড় ভাইয়ার রক্তলাল চোখমুখের দিকে তাকালাম আমি এবং প্রায় সাথে সাথেই দৃষ্টি সরিয়ে বললাম, আচ্ছা ওসব আপনারা বুঝবেন না, সো বাদ দিন। এবার আপনাদের সুন্দরবনের সবথেকে ইন্টারেস্টিং নিউজটা দেওয়া যাক। আপনারা কি জানেন? সুন্দরবনে শুধু বাঘ, বানর, হরিণ, সাপ এসবই নেই, রয়েছে আরও ভয়ঙ্কর প্রাণীদের বসবাস। মাইক্রোফোন হাতে ঝাঁকড়া চুল বিশিষ্ট ছেলেটা উচ্ছ্বাসিত চিত্তে গোলগাল চোখ করে তাকাল। দারুণ কিছু আবিষ্কার করে ফেলেছে টাইপ ভাব ধরে প্রশ্ন ছুড়ল, কি বলছেন? বাঘের থেকেও ভয়ানক প্রাণী? ম্যাম, আমাদের একটু ক্লিয়ার করে বলুন, কি দেখেছেন আপনারা? অবশ্যই, বলার জন্যই তো এসেছি। আপনারা কালারস চ্যানেলে যে নাগিন সিরিয়ালটা হয় ওটায় দেখেননি? কেমন অর্ধেক মানুষ ফের অর্ধেক সাপের লেজ টাইপ ফিগার নিয়ে থাকে নাগনাগিনগুলো? একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকালো সাংবাদিকেরা। আমি আবারও লম্বা করা দাঁত কেলিয়ে দিয়ে বললাম, ওমন রসগোল্লার মতো তাকাবেন না, আগে পুরোটা শুনুন। তো ওদের ফিগারটা ঠিক ওরকম অর্ধ মানবসাপ টাইপ হলেও ওরা ভিন্ন রকম ছিল। কোমর থেকে উপর অবধি ছিল সাপের অর্ধাংশ এবং কোমর থেকে পা পর্যন্ত ছিল মানবাংশা। সাংবাদিকদের চোখ এক পর্যায়ে বড় হতে হতে কোটর থেকে বেরিয়ে হাতে চলে আসার উপক্রম দাঁড়াল। আমি বেশ রসিকতা করেই স্পষ্ট সত্যর ন্যায় বলে চললাম, মজার ব্যাপার কি জানেন, এই অর্ধমানব নাগনাগিনদের আবার সিরিয়ালের নাগনাগিদের থেকেও মারাত্মক সব পাওয়ার আছে। ওরা শুধু রূপ বদলানোতেই ক্ষান্ত থাকে না, বরং রূপের সাথে সাথে আমার পরিচিত মানুষগুলোর কণ্ঠস্বরও কপি করে লম্বা জিহ্ব নাড়িয়ে কথা বলার ক্ষমতা রাখে। জাস্ট ইমাজিন কি ভয়ানক প্রাণী! নিত্য পায়ের ওপর পা তুলে একের পর এক পপকর্ন মুখ পড়ছিল।
বেশ উৎসাহ নিয়েই টিভিতে লাইভ নিউজ দেখছিল সে। তাতে নিজের সুপারস্টার ভাই এবং কমেডি কুইন অনন্যাকে একসাথে দেখে হঠাৎ করেই চমকে উঠেছিল। আনমনেই পপকর্নগুলো চিবাতে চিবাতে অনন্যার উদ্ভট সব কথাবার্তা শুনছিল। বাঘের পিঠে চড়ে ঘুরে বেড়ানোর মতো ফাউল ডেসক্রিপশন থেকে শুরু করে নাগনাগিন পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এসব কি শুনছে ও? রূপ বদলানো, অতঃপর কণ্ঠস্বর কপি করা। ও মাই গড, কি সাংঘাতিক! নিত্য টেবিল থেকে পানির গ্লাসটা হাতে নিল। ঢকঢক করে পুরোটা পানি সাবার করবার জন্য মুখে তুলে ধরলেও লক্ষ্যে পৌঁছতে বিপত্তি বাধাল। ভাই পরিস্থিতির সামাল দিতে গিয়ে অনন্যার মুখ চেপে ধরেছে, তাও আবার প্রেস মিডিয়ার সামনে। এমন অবিশ্বাস্য ঘটনা নিজ চোখে দেখবার সৌভাগ্য অর্জন করার ঝাটকায় গ্লাসে থাকা পানি গলায় ঢালার বদলে নিজের গায়ে ঢেলে ফেলল নিত্য। আপনারা ওর এসব মনগড়া কথায় কান দেবেন না প্লিজ, শি ইজ মেন্টালি আনওয়েল। হোপ ইউ গাইস রিয়ালাইজ। এক্সকিউজ মি। এ কথা বলেই এক প্রকার টানতে টানতে অনন্যাকে নিয়ে ভিড় ঠেলে বেরিয়ে গেল নিবিড়। পেছনে পেছনে ছুটতে দেখা গেল বেশ কিছু স্টুডেন্টদেরও। মিডিয়ার লোকেরা হতাশ ভঙ্গিতে শ্বাস ফেলল। অতঃপর যারাকে দেখতে পেয়ে চটজলদি ঘিরে ফেলে ব্যস্ত হয়ে প্রশ্ন ছুড়ল, যারা ম্যাম, আপনিও কি তবে ট্যুর অ্যাটেন্ড করেছিলেন? সাদমান শাহরিয়ার নিবিড়ের নিখোঁজ হওয়ার ব্যাপারে কিছু বলুন প্লিজ। যারা থমকালো কিছু মুহূর্তের জন্য। ছোট্ট করে বলল, এই সিচুয়েশনে কিছু এক্সপ্লেইন করার মতো মুড কারোরই নেই। উই আর গেটিং লেট, প্লিজ এক্সকিউজ আসো। এ কথা বলেই গটগট করে এগিয়ে চলল যারা। মিডিয়ার লোকেদের মাঝে চাপা গুঞ্জন চলল। একজন ক্যামেরার সামনে এসে সিরিয়াস মুড নিয়ে হড়হড় করে বলা শুরু করল, আপনারা দেখলেন সাদমান শাহরিয়ার নিবিড় নিজের ভার্সিটির একজন মেয়েকে প্রেস মিডিয়ার পরোয়া না করে মুখ চেপে ধরে জোরজবরদস্তি করে নিয়ে গেলেন এবং তার সাথে নিজের বাগদত্তা যারাও ছিলেন। তথাকথিত আয়ানা জাহান অনন্যা সাদমান শাহরিয়ার নিবিড়ের কোনো রিলেটিভস নন। একজন সাধারণ স্টুডেন্টের জন্য সাদমান শাহরিয়ার নিবিড়ের এতটা ভাবনা সত্যিই রহস্যজনক। এখনও বনে হারিয়ে যাওয়া ব্যাপারটা নিয়ে কোনো কিছু খোলাসা করে বলেননি কেউই। আমরা আগামীতে এই নিয়ে আবারও জিজ্ঞাসাবাদ পর্বে নামব। নিত্য আনমনেই রিমোটের লাল সুইচ চেপে টিভি বন্ধ করল। তার ভ্রম কাটল দরজায় কড়া নাড়ানোর তীব্র শব্দে। সেদিকে পানে মনোযোগ রেখেই উঠে দাঁড়াল সে। দরজা খুলতেই সাদনান সাহেবের অস্থিরতা মাখা ক্লান্ত মুখটা নজরে পড়ল প্রথম। হন্তদন্ত হয়ে মেয়ের ঘরে ঢুকে কপাল চেপে ধরলেন তিনি। চিন্তিত গলায় বললেন, নিত্য, তুই নিউজ দেখেছিস? কি সব হচ্ছে আমার তো কিছুই মাথায় ঢুকছে না। নিত্য বেশ রিল্যাক্সিং মুডে বাবার দু কাঁধে হাত রেখে বিছানায় বসাল। গুটিসুটি মেরে নিজেও পাশে বসে বলল, এত কিছু মাথায় ঢোকাবার কোনো প্রয়োজন নেই বাবা। যা হচ্ছে হতে দাও। ভবিষ্যতে দারুণ কিছু ঘটতে চলেছে বুঝলে। তুমি শুধু হাত গুটিয়ে দেখে যাও। ট্রেন নিজের আপন গতিতে ছুটছে গন্তব্যে। প্রকৃতির হিমেল হাওয়ায় বুক ভাসাচ্ছি আমি। কপাল জুড়ে বিচরণ করা চুলগুলো এলোমেলো হয়ে পুরো মুখ জুড়ে ছড়িয়ে পড়ছে থেকে থেকেই। সারি সারি গাছগাছালিগুলো সা সা করে ছুটে চলছে পেছনে দিকে। তাদের দিকে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা ভাবছি আমি। ভাবনার মূল প্রসঙ্গটা নিজের ক্ষুদ্র মস্তিষ্কে গাঁথতে না পারলেও উদ্ভট সব ভাবনা এসে হানা দিচ্ছে আমাতে। মাঝে মাঝে ইচ্ছে হচ্ছে চলন্ত ট্রেন থেকে লাফ মেরে প্রকৃতিতে ভেসে বেড়াতে, আবার পরক্ষণেই ডানার অভাবে নির্ঘাত মৃত্যুর কথা স্মরণ করে ফোলাতে হচ্ছে মুখ। রাত্রি টেনশনে থরথর করে কাঁপছে। ফেসবুক ঘেটে আজকের লাইভটা দেখার পর থেকেই মাথায় হাত পড়েছে তার। রাত্রির ভয়ানক আক্ষেপ, তাকে ক্যামেরায় দেখা যায়নি তাই।
অপরদিকে আমার ভাইয়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে নিজেদের দেখা ক্যামেরার বিস্তারে না দিতে পারায়। রুশো, তুই ঠিকঠাক দেখেছিস তো? আমাদের লাইভে দেখা যায়নি তো? ওহো ব্রো, এত প্যারা খাচ্ছ কেন? আমি পুরো সোশ্যাল মিডিয়া ঘেঁটে দেখেছি, কোথাও আমাদের দেখা যায়নি। সো জাস্ট চিল বেবি। মুহূর্তেই অগ্নি ভাইয়া কপট রাগ দেখিয়ে ধাম করে চাটি বসিয়ে দিল রুশো ভাইয়ার মাথায়। ভ্রু কুচকে বলল, ওই ব্যাটা, আমি তোর কোনো বউয়ের সৎবেইবি লাগি? রুশো ভাইয়া দাঁত দিয়ে জিহ্ব কেটে বসল, এক হাতে মাথা চুলকতে চুলকতে বলল, উপোপস সরি, স্লিপ কেটে গেছে ব্রো। ভাইদের গুতোগুতির সময়সীমা ইনফিনিটি পর্যন্ত। ননস্টপ দুষ্টুমি মত্ত থাকবে তারা, এ জানা কথা। কখন আবার সিট বদলাবার জন্য ঘুষাঘুষি শুরু হয়ে যায় বলা মুশকিল। নিবিড় ভাইয়া পাশে এই দুটো বিচ্ছু নিয়ে চুপচাপ চোখ দুটো বুজে রয়েছেন, গায়ে ঘেমে যাওয়ার দরুন লেপ্টে আছে পার্পেল কালারের শার্ট। সিল্কি চুলগুলো কপাল জুড়ে বিরাজ করছে উনার। তাদের কিছু কিছু বড্ড বেশিই বার বাড়ছে। বাতাসের ধাক্কায় খেলে বেড়াচ্ছে নির্দ্বিধায়। বাম ভ্রুর পাশে চমৎকার সেই তিলটার থেকেই দেখা মিলছে। অমাবস্যার চাঁদের মতো হুটহাট মিলিয়ে যাচ্ছে সে চুলেদের চাদরে। আবার কখনো নিজের ভয়ানক সুন্দর রূপ দেখিয়ে চলছে দুষ্টুমিতে মত্ত হয়ে। এবং প্রতিবারের মতো এবারেও সেই বিশ্রী ভুলটা হয়ে যাচ্ছে আমার। সম্ভবত মানুষটা চোখ দুটো বুজে থাকলে কোনো অটোমেটিক সেন্সর কাজ করে আমাতে। যতই চাই চোখ দুটোকে কন্ট্রোলে রাখতে ততই আরও বেশি করে অবাধ্য হয়ে পড়ে তারা। শত বাধা অতিক্রম করে ঠিক নির্লজ্জের মতো থমকে যায় উনাতে। বর্তমানে চোখের বিরুদ্ধে যুদ্ধ চালাতেই প্রকৃতিতে ডুব দিয়েছি আমি। আশ্চর্য, মস্ত বড় আকাশটাতেও নিবিড় ভাইয়ার গম্ভীর মুখখানা ভাসছে। এই মানুষটার ভ্রম কাটাতে এবার কোনো দিকে তাকাবো আমি? ঘণ্টা খানেক পূর্বে জেলখানা ঘাটে অবস্থানরত মিডিয়ার লোকেদের ভিড় থেকে আমায় এক প্রকার টেনে হিচড়েই বের করে আনেন নিবিড় ভাইয়া। চটজলদি মাস্ক এবং ক্যাপ পরে নিয়ে নিজেকে যথাসম্ভব আড়াল করে নেন। ঠিক পরপরই মারাত্মক একখানা ধমক মারতে চেয়েছিলেন, কিন্তু ভাগ্য এবার আমায় ছেড়ে সাদা বিলাইকে কাঁচকলা দেখিয়ে দিয়েছিল। ভাইয়েরা দ্রুত দৌড়ে এসে পৌঁছেছিল নিকটে, যার দরুন মুখে তালা লাগাতে বলা ছাড়া বেশি কিছু বলবার সুযোগটুকু মেলেনি উনার। অগ্নি ভাইয়া বকাঝকা করেছিল কিছু, তাতে অবশ্য রুশো ভাইয়া বাম হাত ঢুকিয়ে ফেলেছিল নির্দ্বিধায়। বাকি ছিল রাত্রি এবং আমাদের স্বনামধন্য জরিনা খালা। এবার এক ভয়ানক অদ্ভুত ব্যাপার ঘটেছিল খালাম্মার সাথে। শুধুমাত্র মুখ বাঁকানো পাশাপাশি ফোঁসফোঁস করাতেই ক্ষান্ত ছিলেন তিনি। ভেবেছিলাম জোরালো কোনো কথা নিশ্চয় শোনাবে, কিন্তু আমায় সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিয়ে স্রেফ রাগান্বিত রিয়াকশন দিয়েই চুপ করে গিয়েছিলেন। আমি প্রায় বর্ষর একখানা ভ্যাবাচাকা খেয়ে থম মেরে গিয়েছিলাম, তবু শান্তি লাগছিল ভীষণ। যাক, এসব উগান্ডা মার্কা পাবলিকের নিউজ বানানোর উত্তেজনায় গরম গরম ঘি তো ঢালা হল। শান্তি শান্তি, হুহুত শান্তি। রাত প্রায় ৯টার কাছাকাছি। কুষ্টিয়া এবং পাবনা জেলার মাঝামাঝি অবস্থান। খানিক বাদেই হার্ডিঞ্জ ব্রিজ পাবার কথা। কেবিনের পুরোটা জুড়েই অবস্থান করছি আমি, রাত্রি, অগ্নি ভাইয়া, রুশো ভাইয়া, নিবিড় ভাইয়া এবং যারা। ভাইয়েরা মুখোমুখি সিটে পাশাপাশি বসে ঘুমে টুকছে। অগ্নি ভাইয়া নিজের পুরনো নবিতা স্টাইলে গভীর ঘুমে আচ্ছাদিত হয়েছে আজ। রাত্রি যারা কারোরই মুখ নিঃসৃত কোনো শব্দ কানে আসছে না। ঘুমিয়ে পড়ল নাকি দুজনেই? প্রশ্নের উত্তর খুঁজতে চট করে হেলা মাত্রই দুজনের ঘুমন্ত মুখশ্রী ফুটে উঠল চোখের রেটিনায়। শরীরটা আজ সকলেরই ক্লান্ত ছিল ভীষণ। চলতি ট্রেনে ঘুম পাওয়াটা নিতান্তই স্বাভাবিক ছিল।
তাছাড়া একদিক দিয়ে আমার উপকারী হলো বরং। আজ জানালা দিয়ে নয়, সোজাসুজি দরজায় দাঁড়িয়ে ব্রিজ দেখব আমি। দেখব পদ্মার ওপর দিয়ে অতিক্রম করা বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম রেলসেতুর রাতের আধারে নিস্তব্ধ রূপ। ভাবনা মতোই কেবিন ছেড়ে চুপি চুপি পা ফেলে বেরিয়ে এলাম আমি। দুটো বগি জুড়ে সব স্টুডেন্টস এবং প্রফেসরদের আনাগোনা। প্রায় সকলেই ঘুমে কাতর হয়ে পড়েছে। কেউ কেউ মোবাইলে নিজেদের প্রগাঢ় দৃষ্টি নিবন্ধন করে নির্ঘুম রয়েছে। আবার কেউ কেউ খানাপিনায় কাটাচ্ছে প্রহর। ব্যস্ততম সেই বগিত দরজায় পৌঁছে লম্বা করে শ্বাস টানলাম আমি। ভেতরের যত গুমোট বাধা জ্বালাতন ছিল তা নিঃশ্বাস আকারে বিলিয়ে দিলাম প্রকৃতিতে। গা হিম করা হিমেল হাওয়ায় বুক জুড়ে বয়ে চলল শীতলতা। সামান্য ঝুঁকে আবিষ্কার করা হল হার্ডিঞ্জ ব্রিজ সন্নিকটে। ভীষণ খুশিতে লাফিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে আমার। পদ্মার পানিগুলো চাঁদের ম্লান আলোয় চিকচিক করছে। তার স্নিগ্ধতায় সাঁতার না জানা আমিটারও ইচ্ছে হচ্ছে ডুব দিতে। ইচ্ছে হচ্ছে ব্রিজ থেকে এক লাফ মেরে নদীতে ঝাঁপিয়ে পড়তে। আমি যখন প্রকৃতির মুগ্ধতায় বিমোহিত, ঠিক এমন সময়ই হাতে সজোরে টান পড়ল আমার। এমন আকস্মিক ঘটনায় চমকে উঠে হুমড়ি খেয়ে পড়তে নিলাম মুহূর্তেই। তবে মানুষটা আমায় পড়তে দিলেন না, নিজের উষ্ণ বুকের সাথে চেপে ধরলেন তৎক্ষণাৎ। হৃদস্পন্দন ঘোড়ার বেগে ছুটতে লাগল আমার। মানুষটার মুখ না দেখলেও চিনতে খুব বেশি বেগ পেতে হল না। এই উষ্ণ বুক, তার ডিবডিবে আওয়াজ আমার চেনা। শরীরে মাখানো পারফিউমটাও বড্ড চেনা। নিবিড় ভাইয়া আমায় খানিকটা ভেতরে এনে সোজা করে দাঁড় করালেন। দুবাহু চেপে ধরে ঝাঝালো গলায় বললেন, এই মেয়ে, পাগল হয়ে গেছ তুমি? দরজার কাছে কি করতে এসেছ? হ্যাঁ, এক্ষুনি তো পড়ে যাচ্ছিলে। এমন রিস্কি জায়গায় চলতি ট্রেন থেকে পড়লে ঠিক কি হবে ধারণা আছে তোমার? নিবিড় ভাইয়ার ঠোঁট ক্রমাগত নড়ে চলছে। নিশ্চয়ই ধমকের সুরে কিছু বলছেন আমায়, কিন্তু কথাগুলো ঠিক বোধগম্য হচ্ছে না আমার। উনার স্নিগ্ধ মুখখানাতেই সব মনোযোগ ঢেলে পড়েছে হঠাৎ। অদ্ভুত সব অনুভূতিতে মনটা পড়ছে। কেন অসময়ে মানুষটা এতটা কাছে আসেন আমার? আমায় এভাবে চুপচাপ নিজের পানে একদৃষ্টিতে চেয়ে থাকাতে দেখে বিষয়টা মোটেও পছন্দ হল না নিবিড় ভাইয়ার। ভ্রু যুগল ক্রমশই আরও খানিকটা কুঁচকে এলো উনার। আমার দুবাহু আরও শক্ত করে চেপে ধরলেন উনি। তীব্র চিৎকার করে কিছু একটা বলতে মুখ খুলেছিলেন সবে, তার পূর্বেই নিজের ডান হাতের আঙুল দিয়ে ঠোঁট চেপে ধরলাম মানুষটার। কানের কাছে মুখ নিয়ে গিয়ে অস্ফুট স্বরে বললাম, কর্কশ স্বভাবের হলেই কি হবে? আপনি মানুষটা কিন্তু ভারী চমৎকার। ঝিকঝিক ঝিকঝিক শব্দে ট্রেন ছুটছে একনাগাড়ে। তীব্র বাতাসের দোলায় থেকে থেকেই নেচে উঠছে মন। দূর প্রান্তরে অবস্থানরত ছোট্ট ছোট্ট বাড়িঘর থেকে মিটিমিটি আলো আভা ছড়াচ্ছে। আকাশের মস্ত বড় চাঁদমামাটা অন্ধকারের চাদর ছিন্ন করতে উঠে পড়েছে যেন। আমি শূন্য হাতে বুক ভরে শ্বাস টানছি। চোখ বুজে বাতাসের গন্ধ অনুভব করছি। উফফ, কি মারাত্মক অনুভূতি! আজকের রাতটা বড্ড ভিন্নরকম ঠেকেছে কেন যেন। প্রহরগুলো কুড়িয়ে সিন্ধুকে বন্দি করে রাখতে ইচ্ছা জাগছে। হারিয়ে ফেলবার ভয় পিষ্ট হচ্ছে মন। ফুরফুরে মেজাজে মুগ্ধতায় মাখা সময় কাটাচ্ছিলাম। এমন সময় পেছনে থেকে নিবিড় ভাইয়ার হাঁক কানে পৌঁছাল, আপনার বাতাস খাওয়া হয়েছে? আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবেন মহারানী? দৃষ্টি না ফিরিয়ে এই মৃদুস্বরে উত্তর দিলাম, আর একটু থাকি। নিবিড় ভাইয়া চরম বিরক্তি নিয়ে ঘড়ি দেখলেন। ছোট্ট করে শ্বাস ফেলে বললেন, তোমার ভাইয়েরা ঘুম ভেঙে তোমায় আমায় দেখতে না পেলে টেনশন করবে অনন্যা। চলো। ঘাড় ঘুরিয়ে নাছোড়বান্দা ভঙ্গিতে গেয়ে উঠলাম। আমার একটু সুখ দেখলেই আগুন জ্বলে উঠে।
দাউ দাউ করিয়া চিৎকার জুড়ে হঠাৎ ধমকে উঠে, এই তো আমি। মৃদুমন্দ বাতাসে করতে চাইছি খেলা, তাতেও লম্বা নাক ঢুকিয়ে বাঁধিয়েছে যত জ্বালা। নিবিড় ভাইয়ার বিস্ফোরিত চোখের চাহনি, এমন হাত পা ভাঙা লিরিক্স জীবনে প্রথমবার শোনায় হতভম্ব হয়ে রইলেন উনি। আমি ঠোঁট ফুলিয়ে করুণ চেয়ে রইলাম কিছুক্ষণ। অপর পাশ থেকে ক্ষণিকের জন্য নীরবতা চলল। পর মুহূর্তে ধমকে উঠে বলা হল, এসব স্টুপিড টাইপ লিরিক্স পাও কোথায়? লিসেন, তোমার এসব লেইম কথাবার্তা শোনার মুডে নেই আমি। ভেতরে চলো, ফাস্ট। বিরস মুখ করে মলিন চোখে তাকালাম আমি। বুক ফুলিয়ে শ্বাস টেনে কপালে দৃঢ় ভাঁজ ফুটিয়ে তুললাম। কঠিন গলায় বললাম, আমি যাই বা না যাই তাতে আপনার এত চিন্তা কিসের মি সাদমান শাহরিয়ার নিবিড়? আমার চিন্তা করার জন্য আমি আছি, আমার ভাইয়েরা আছে। আপনি এত চাপ নেবেন না, সিটে গিয়ে বসুন। আমার কেবিনে একভাবে বসে থাকতে ভালো লাগছে না। নিবিড় ভাইয়া এক চুল পরিমাণেও পেছালেন না, বরং মুহূর্তেই হাত চেপে ধরে এগিয়ে যেতে ধরলেন। আকস্মিকভাবে হাতে টান পড়ায় ব্যালেন্স হারিয়ে ফেলার ভয় ধাপ ফেলে এগোতে লাগলাম আমি। নিবিড় ভাইয়া নিঃশব্দে পা ফেলার পথে বলে উঠলেন, আমি মানুষটা হতে পারি কঠিন, শক্ত মনের, তবু নিজের দায়িত্ব এবং কর্তব্যে এক বিন্দু পরিমাণেও স্বীকারোক্তি করবার সুযোগ ফেলে রাখি না। হ্যাঁ, এটা ঠিক, তুমি আমার রক্তের সম্পর্কের কেউ নও। তবু রক্তের সম্পর্কের অধিক যাকে মেনে আসছি, তার রক্ত তোমাতেও প্রবাহমান। এ কথা ভুলে যেও না। বিনিময়ে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া অন্য কোনো উপায় নজরে পড়ল না। নিবিড় ভাইয়ার ফেলা ধাপের সাথে পা চালিয়ে এগিয়ে চললাম কেবিনের উদ্দেশ্যে। চলার পথে অনুভব করলাম, হঠাৎ করেই ভয়ানক খিদে পেয়ে গেছে আমার। পাকস্থলীটা বোধহয় গুঙিয়ে কাঁদছে, মোচড় দিয়ে উঠছে থেকে থেকেই। তবে এই খিদে মেটাবার উপায় আপাতত চলতি ট্রেনে পাওয়া সম্ভব নয়। মায়ের হাতের গরম গরম ভাত সাথে আলুভাজি এবং ঘন ডাল, উফফ! এই খিদে মেটাতে বাড়ি ফেরা প্রয়োজন, ভীষণ রকম প্রয়োজন আমার। কেবিনে ফিরে সর্বপ্রথম হতাশার ছাপ স্পষ্ট হল আমাতে। রাত্রি ঘুমিয়েছিল তা জানা কথা, কিন্তু সে যে ফাঁক পেয়ে সিটের মধ্যেই শুয়ে পড়বে একথা তো জানা ছিল না। এখন কোথায় বসব আমি? ওহ নো, সর্বনাশ! নিবিড় ভাইয়া আমার হাত ছেড়ে শটান হয়ে দাঁড়ালেন। কপালে হাত রেখে ভাইয়েদের গড়াগড়ি খাওয়ায় পর্যবেক্ষণ চালালেন। আমার মতো হতভাগার লিস্টে যে উনারও নাম উঠে গেছে, একথা জানবার পর বুকটা কিছুটা হলেও হালকা হল আমার। যাক, কপাল শুধু আমার নয়, এই বজ্জাত সেলিব্রিটি বিলাইটারও তো পড়ল, যার দরুন হতাশ ভঙ্গিতে একে অপরের দিকে আর চোখে তাকালাম আমরা। নিবিড় ভাইয়া ছোট্ট করে শ্বাস ফেললেন। রাজশাহী পৌঁছতে আরও 2 ঘণ্টা। এই লম্বা সময়টাতে আর যাই হোক, অন্তত দাঁড়িয়ে যাওয়া যায় না। কি হলো তো? এমন টেনে হিচড়ে কেবিনে এনে কোনো মহাভারতটা শুদ্ধ করলেন আপনি বলুন তো? নিবিড় ভাইয়া মুখ বাঁকিয়ে বলা কথাটা গায়ে মাখলেন না, বেশ স্বাভাবিক ভঙ্গিতেই এড়িয়ে গিয়ে বললেন, ওয়েট আ মিনিট, আমি আসছি, ততক্ষণে কেবিন থেকে বাইরে যাবে না। গট ইট? বিনিময়ে হ্যাঁ অথবা না, দুটো একটাও বলবার সুযোগ না দিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন উনি। আমি বেকুব সেজে ভ্রু কুচকালাম। এভাবে টাট্টু ঘোড়ার মতো দৌড়ে কোথায় চললেন উনি? কি করতেই বা ছুট লাগালেন? খাবারের কেবিন থেকে আবার চেয়ার টেয়ার টেনেটুনে আনবেন না তো? ও মাই আল্লাহ! নিবিড় ভাইয়া ফিরলেন 2 মিনিটের মাথায়। এসেই চটজলদি নিজের ব্যাগটা কাঁধে তুললেন। ব্যস্ত গলায় বললেন, চলো, সিটের ব্যবস্থা হয়ে গেছে।
হা, সিটের ব্যবস্থা হয়ে গেছে মানে? সব সিটই তো ফিল আপ দেখেছিলাম। নিবিড় ভাইয়ার বিরক্ত চোখের চাহনি। গম্ভীর গলায় তাড়া মেরে আবারও বলে উঠলেন, ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না। যা বলছি তাই করো। কাম ফাস্ট। নিবিড় ভাইয়ার গম্ভীর গলায় দেওয়া ধমক খেয়ে মুখ ফোলালাম আমি। পিছু পিছু হাঁটা ধরে পৌঁছলাম শত ভিড়ের মাঝে শূন্য সিটটার নিকট। নিবিড় ভাইয়া কাঁধে ঝুলিয়ে রাখা ব্যাগটা উপরে তুলে রাখলেন। উইন্ডো সিটটা চোখের ইশারায় দেখিয়ে বললেন, যাও, বসে পড়ো। বাধ্যগত সন্তানের ন্যায় সিটে বসে পড়লাম আমি। পাশাপাশি দুটো সিটই খালি রয়েছে। নিবিড় ভাইয়া চাইলেই পারতেন বসে যেতে, অথচ কিছু একটা ভেবে বসলেন না। সিটের পাশে ঠায় দাঁড়িয়ে রইলেন। আমি কিঞ্চিত উসখুস করতে করতে এদিক ওদিক তাকালাম। আমার পাশাপাশি বসে যাওয়া অপছন্দ করার মতো বিশেষ কোনো মানুষের অস্তিত্ব আবিষ্কার করতে ব্যর্থ হয়ে বললাম, ব্যাপারটা কি বলুন তো? আপনি এমন পিলারের মতো দাঁড়িয়ে রইলেন কেন? বসবেন না? নিবিড় ভাইয়া এক পলক তাকালেন, পর মুহূর্তে দৃষ্টি সরিয়ে বললেন, না। কিন্তু কেন? এত প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। চুপচাপ বসে থাকো। ঘুম পেলে ঘুমাও। আড়ালে আড়ালে বর্ষর এক ভেংচি কেটে বসলাম আমি। যত সব ন্যাকা মার্কা কার্যকলাপ। হুটহাট হাত ধরে টান মারতে পারে, প্রয়োজনে পিঠে চড়াতে পারে, এমনকি কোলেও নিয়ে হেঁটে যেতে পারে, অথচ আজ যখন উনার প্রয়োজন তখন দিব্যি ট্যারা স্বভাব ধারণ করে ফেললেন। ঢং দেখে বাঁচা যায় না। বাবারে। আচ্ছা ঠিক আছে, আপনার বসতে হবে না। আমার বরং ভালোই হল। নিশ্চিন্তে পা ছড়িয়ে গা এলিয়ে দিতে পারব। আপনি আপাতত এটা বলুন, এমন ভর্তি বগিতে ফাঁকা সিট পেলেন কিভাবে? দুজন স্টুডেন্ট নেমে গিয়েছে কুষ্টিয়া স্টেশনে। ওদের প্যারেন্টস এসেছিল রিসিভ করতে। হোস্টেলে থাকে, নিজেদের বাড়ি এই এলাকাতেই, তাই। এই ছিল চলন্ত ট্রেনে আমাদের শেষ কথোপকথন। এরপর আর কোনো কথাই বলা হয়নি আমার। পেটের খিদেটাকে দমিয়ে রাখতে দুচোখ বুজে রয়েছিলাম। কিভাবে যেন ঘুমটা এসে চোখে ধরা দিয়ে বসল। ঘুম পাড়ানি মাসিপিসিদের পাওয়ার হঠাৎ করেই বেড়েছে বোধহয়। কেমন চট করেই ঘুমের রাজ্যে নিয়ে চলল আমায়। ঘুমের অতল গহীনে তলিয়ে যেতে থাকলাম আমি। আবারও হতে চলল কোনো এক উদ্ভট স্বপ্নের সূত্রপাত। নিবিড় দাঁড়িয়ে নজর রাখছিল উপস্থিত প্রতিটি স্টুডেন্টদের ওপর। সবাই ঘুমিয়ে পড়লেও তার ঘুমিয়ে পড়া চলবে না মোটেই। যার দরুন বসতেও দমনা ভাব এসেছে তার। তবে মূলত অন্য এক বিশেষ কারণ অনন্যার পাশে বসতে বাধা দিয়েছে তাকে। এক অদ্ভুত, অচেনা, অন্যরকম অনুভূতি। নিবিড় জানে না সেই অনুভূতির মানে। আদৌ এই অনুভূতি ঠিক কোনো লক্ষ্যকে কেন্দ্র করে চলছে তাও ঠাউর করে উঠতে পারেনি সে। শুধু এটুকু জানে, এই মেয়েটার কাছে এমন কিছু আছে যা তাকে টানে। ভয়ঙ্কর রকম ভাবে টানে। বুকের মাঝে অযথাই ডিবডিবে শব্দের ঝংকার তুলে বসে। তার করা প্রতিটা উদ্ভট কর্মকাণ্ডে বিরক্তিতে পিষ্ট হলেও দিনশেষে এই মেয়েটার স্মৃতিই ঘুরপাক খায় মাথায়। কারণে অকারণে কপালে ভাঁজ ফেলে আবার হঠাৎ করেই ঠোঁটে মৃদু হাসি ফোটায়। নিবিড় দৃষ্টি সরিয়ে অনন্যার দিকে আর চোখে তাকালো একবার। সে কি? এটুকু সময়ে ঘুমিয়ে গেল কিভাবে মেয়েটা? থাক, ঘুমিয়েছে যখন ঘুমোক। ক্লান্ত শরীরে বিশ্রামটা বড্ড প্রয়োজন ছিল তার। নিবিড় খেয়াল করল, খোলা জানালা ভেদ করে গাহিম করা বাতাস আছড়ে পড়ছে। যার দরুন থেকে থেকেই কেঁপে উঠছে মেয়েটা। নিবিড়ের মাথায় আবারও একঝাঁক দুশ্চিন্তা এসে বাসা বাঁধল। নির্ঘাত ঠান্ডায় কাঁপছে অনন্যা।
কিন্তু জানালা লাগিয়ে দিলে তো বাঁধবে আরেক বিপত্তি। এই মেয়ের আবার অদ্ভুত সব ব্যাম আছে। জানালা লাগানো থাকলে নাকি উল্টি প্রসেস অন হয়ে যায় তার। নিবিড় নাকমুখ কুঁচকে ট্রাভেল ব্যাগটা নামাল। ভেতরে থাকা সেদিনকার চাদরটা বের করল। আপাতত এই দিয়েই কাজ চালাতে হবে তার। এতে পুরোটা না হোক, কিছুটা পরিমাণে হলেও উষ্ণতা মিলবে মেয়েটার। নিবিড় ছোট্ট করে শ্বাস ফেলে এদিক ওদিক তাকাল। ঘুমে কাতর স্টুডেন্টদের দরুন বগিটাকেও নিস্তব্ধতায় মোড়ানো হয়েছে বলে মনে হচ্ছে আজ। ট্রেনের ঘাকুনিতে সৃষ্ট ঝিকঝিক ঝিকঝিক শব্দটাই কানে পৌঁছচ্ছে স্রেফ। নিবিড় জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে পাশে বসল অনন্যার। চাদরটা গায়ে জড়িয়ে খুবই সাবধানে মোড়াল তাকে। শীতল বাতাসের ধাক্কায় খোলা চুলগুলো এলোমেলো হয়ে উঠছে তার। চোখমুখ থেকেই ঢেকে দিয়ে যাচ্ছে। ঘুমে ব্যাঘাত ঘটাতে এটুকুই যথেষ্ট মনে হল নিবিড়ের। নিবিড় দুদণ্ড ভাবল। চুলগুলো সরিয়ে দেবে কি দেবে না এই ভাবতেই 2 মিনিট খোয়াল। অতঃপর মনস্থির করে নড়েচড়ে বসল। আলতো করে কপালের ওপর থেকে চুলগুলো কানের পিঠে গুজে দিল অনন্যার। কিন্তু এ কি হল? অনন্যা ঘুমের ঘোরে দুহাতে জড়িয়ে ধরেছে নিবিড়কে। নিবিড়ের ভেতরে অদ্ভুত এক শিহরণের উপদ্রব হল। কপালে জমতে শুরু করল বিন্দু বিন্দু ঘাম। একটা শুকনো ঢোক গিলে নিজেকে অনন্যার থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা চালাল সে। নিয়তির লেখার কাছে হার মেনে ব্যর্থ হতে হল তাকে। নিবিড়ের একটু সরে যাবার প্রচেষ্টায় অনন্যা দ্বিগুণ হারে বিপরীতমুখী কার্যক্রম চালাল। পূর্বের তুলনায় আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে। বেঘোরে ঘুমোবার মাঝেই কিঞ্চিত ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলল, ওলে কি কিউট বিলাইটা রে, আমার গুলুমুলু, শুনুমুনু, গুলটুটা। হয়তো আরও কিছু বলেই চলল। তবে এটুকুর বেশি কানে পৌঁছাল না নিবিড়ের। নিবিড় অসহায় ভঙ্গিমায় ঠোঁটে ঠোঁট চেপে ধরল। এর আগেও তো বুকে আগলে রেখেছিল সে মেয়েটাকে। তখন তো এতটা অস্থিরতা কাজ করেনি তার। তবে আজ কেন এমন ভিন্নরকম অনুভূতি? কি নাম এই অজানা অনুভূতিরটার? কি বা এর উদ্দেশ্য? কেন নিবিড়ের ওপর ক্রমশই জেকে বসছে সে? জানা নেই নিবিড়ের। নিবিড় সিটে গা এলিয়ে দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ডান হাতটা উঁচু করে অনন্যাকে ঘিরে রাখল। ইসস! ঘুমোলে একদম বাচ্চাদের মতো লাগে মেয়েটাকে। এতটাই ছোট মনে হয় যেন মুখ ফুটে কথা বলাটাও রপ্ত করতে পারেনি সে। অথচ ঘুম ছুটে গেলেই উদ্ভট সব কথাবার্তায় কানের মাথা খাওয়া শুরু করবে। কে বলবে এই পিচ্চি মেয়েটাকে নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে? ফানি ভিডিওতে পর্যন্ত তার বলা ডায়ালগগুলো এডিটিং করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। নিবিড় ভাবতে পারে না আর। মস্তিষ্কটাকে কিছুটা বিশ্রাম দেওয়া দরকার। আজকাল ভীষণ খাটতে হচ্ছে তার। আমার ঘুম ভাঙল কারো তীব্র চিৎকারে। একনাগারে আমার অসহায় নামটা আওড়ে চলেছে কে যেন। আহা, এত কিউট একটা বিলাইকে চেপে ধরে আদর করছিলাম। কি সুন্দর লেজ গুটিয়ে মেয়াও মেয়াও বলে ডাকছিল। গোল গোল চোখ দুটো দিয়ে ড্যাবড্যাব করে তাকিয়ে তাকিয়ে দেখছিল। সবকিছু মুহূর্তেই ধোঁয়াশায় পরিণত হল। কপালে বিরক্তির ভাঁজ ফেলে পিটপিট করে তাকালাম আমি। নিবিড় ভাইয়ার চিন্তিত মুখ, কপালে বিন্দু বিন্দু ঘাম। একদৃষ্টিতে উবু হয়ে ঝুঁকে আছেন আমার মুখের ওপর। ডার্ক রেড ঠোঁট জোড়া নাড়িয়ে ক্রমান্বয়ে অনন্যা, ওয়েক আপ, পৌঁছে গেছি আমরা বলে ডেকে চলেছেন আমায়। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে নিজের অবস্থান বুঝবার চেষ্টা চালালাম আমি। কয়েক সেকেন্ডের মাথায় এক ঝটকায় সরে এলাম। আমতা আমতা করে বললাম, আপনি আপনি এখানে? আর ওই বিল্লুটা, নাদুস নুদুস বিড়ালটা গেল কোথায় আমায় ফেলে?
এক প্রকার টেনে হিচড়েই দাঁড় করিয়ে দেওয়া হলো আমায়। নিবিড় ভাইয়া ব্যস্ত হয়ে গায়ে জড়িয়ে রাখা চাদরটা টেনে ভাঁজ করতে লাগলেন। ব্যস্ত গলায় বললেন, তোমার বিড়াল নিজের ভুল বুঝতে পেরে পালিয়ে গেছে। আপাতত ভুলভাল বকা বাদ দিয়ে সেন্সে আসো। স্টেশনে পৌঁছে গেছি আমরা। এ কথা বলেই আমায় নিয়ে কেবিনের দিকে ছুট লাগালেন নিবিড় ভাই। রাত্রি ঘুমু ঘুমু চোখ দুটো হাত দিয়ে ডলছে। পাশেই জরিনা খালা চোখে মুখে পানির ছিটা দিচ্ছে। মাত্র ঘুম ভেঙেছে বোধহয়। রুশো ভাইয়া এখনো আগের মতো অগ্নি ভাইয়ার ওপর উল্টে শুয়ে আছে। আর অগ্নি ভাইয়ার কথা নতুন করে বলবার কোনো প্রয়োজন দেখছি না। বরাবরের মতো ঘুমে কাত হয়ে দিনদুনিয়া ভুলতে বসেছে সে। নিবিড় ভাইয়া চটজলদি রুশো ভাইয়াকে টেনে দাঁড় করালেন। চোখের ইশারায় আমায় বোঝালেন রাত্রির ঘুমই ছোটাতে। রাত্রির ঘুম উড়িয়ে দিতে খুব বেশি বেগ পেতে হলো না আমার। সামান্য একটা চিমটিই যথেষ্ট ছিল অস্ত্র হিসেবে। আউ! চিৎকার ছেড়ে লাফিয়ে দাঁড়িয়ে পড়ল রাত্রি। আমি বেশ স্বাভাবিক ভঙ্গিতেই বললাম, আউ ফাউ বাদ দিয়ে ব্যাগ ঘাড়ে তুলছাও। স্টেশনে পৌঁছে গেছি। নাম ফতাফত। যারা মাঝপথে বেগরা দিয়ে বসল। ভারী চিন্তিত গলায় নিবিড় ভাইয়ার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, বেইব, তুমি কোথায় ছিলে? ঘুম থেকে উঠে দেখি কেবিনের কোথায় নেই তুমি। অগ্নি ভাইয়ার ব্যাগটা উপর থেকে নামাতে নামাতে জবাব দিলেন নিবিড় ভাই, এখন তোমরা বসার সিটকে ঘুমোনোর বিছানা বানিয়ে ফেললে আর কি করার? অন্য সিটে বসেছিলাম। এখন কথা বাড়িও না, নামতে শুরু করো। বাকিরা নেমে পড়েছে প্রায়। জরিনা খালা কপাল কুঁচকাল। আমার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, ওয়েট, তুমিও তো কেবিনে ছিলে না? বাই এনি চান্স তোমরা একসাথে ছিলে না তো? বিনিময়ে লম্বা করে দাঁত কেলিয়ে দিলাম আমি। রসিকতা করে বললাম, দুটো সিট নিয়ে একাই মহারানীর বেশে ঘুমিয়েছিলাম বুঝলে। হঠাৎ চোখ খুলে দেখি জলজ্যান্ত বিলাই আমার পাজরে। জরিনা খালা হতভম্ব হয়ে ঠোঁট বাঁকাল। বিপরীতে তাকে আর কোনো প্রশ্ন ছুড়বার সুযোগ না দিয়েই অগ্নি ভাইয়াকে ডাকতে আরম্ভ করলাম আমি। ভাইয়া, ওই ভাইয়া, উঠো। আরে উঠো না। বাসায় যাবি তো নাকি? অগ্নি ভাইয়া অচেতন ভঙ্গিতে ঘুমে বিভোর। এত ডাকাডাকি করেও বিশেষ লাভ করতে পারলাম না কেউই। মাঝ থেকে রুশো ভাইয়া লম্বা একটা হাই তুলল। নিবিড় ভাইয়াকে উদ্দেশ্য করে বলল, নিবিড় ব্রো, তুমি এক কাজ করো। তুমি ব্রোর কাঁধ ধরো, আমি ধরি পায়ের দিকটা। নয়তো এই বান্দাকে ট্রেন থেকে নামানো জাস্ট ইম্পসিবল। নিবিড় ভাইয়ার মাথায় হাত। এই মুহূর্তে ৭০+ কেজি ওজনের কাউকে কোলে তুলে ট্রেন থেকে নামাতে হবে ভাবতেই মাথাটা চক্কর দিয়ে উঠছে উনার। নিবিড় ভাই ভাবলেন কিছুক্ষণ। এই রেলপথের রাজশাহী স্টেশনেই সমাপ্তি বিধায় ট্রেন ছেড়ে দেবার ঝামেলা নেই। যার দরুন বেশ কিছু সময় নিয়ে অতঃপর বললেন, তোমরা নেমে পড়ো, আমি এটার ব্যবস্থা করছি। নিবিড় ভাইয়ার কথার উপরে আর কোনো কথা না বাড়িয়ে সুরসুর করে নেমে পড়লাম আমরা। যারা নামতে দোমনা ভাব দেখিছিল যদিও, তবু বিশেষ লাভ করতে পারল না। প্রায় ৫ মিনিটের মাথায় লম্বা এক পাহাড় সমান কিছু একটা নামতে দেখা গেল ট্রেন থেকে। ভালোমতো দৃষ্টি নিক্ষেপ করে বুঝলাম, আমার কলুর বলদ ভাইটাকে কাঁধে চাপিয়ে ছোট্ট ছোট্ট ধাপ ফেলে নামছেন নিবিড় ভাই। রুশো ভাইয়া চোখ বড় বড় করে আমার দিকে চেপে এলো খানিকটা। ফিসফিসিয়ে বলল, ব্রোর কি সৌভাগ্য দেখেছিস, নিবিড় ব্রোর কাঁধে চড়ে কি সুন্দর ঘুমিয়ে আছে। এই ছুটকি অগ্নি ব্রোর মতো লেগপিসটাও হুটহাট কাঁধে কোলে উঠে পড়ে নাকি নিবিড় ব্রোর। ঠোঁট উল্টে অনিশ্চয়তা জানালাম আমি। চাপা গলায় বললাম,
জরিনা খালার কথা জানি না, তবে আমি চড়েছি বেশ কয়েকবার। মুহূর্তেই গোলগোল করে রাখা চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হল রুশো ভাইয়ার। গালে হাত রেখে বিস্মিত গলায় ভাইয়া বলল, কস কি ছুটকি, তোমার লেগ পিসের কসম, বাজিয়ে ছুটকি। চলবে।